একজন জীবিত খালেদা জিয়ার চেয়ে একদম মৃত খালেদা জিয়া অনেক শক্তিশালী, অনেক বড় সম্মানের। ম্যাডাম আমাকে লাস্ট কথা বলেছে, তুমি কেমন আছো? আমার নামে 329টা মামলা। আমি এই যে এত বড় একটা নির্বাচনগুলো আমি আপনাদের কোনোদিন ফোন করিনি, আপনাদের কোনো হেল্প চাইনি, কিন্তু এখন হেল্প চাই। কিশোর গ্যাং আছে, এখানে চাঁদাবাজ আছে। দর্শক সবাইকে কালার কণ্ঠে স্বাগত। আমাদের সঙ্গে আজ আছেন বাংলাদেশের রাজনীতিতে বেশ জনপ্রিয়, দীর্ঘ সময় ধরে কারাগারে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া ঢাকা 18-এর সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন। আপনাকে কালার কণ্ঠে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আপনি এই পবিত্র মাহের রমজানের দিন আমার কাছে এসেছেন, আমার সাথে কথা বলার জন্য এসেছেন, সেই জন্য আপনার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনার মাধ্যমে কালের কণ্ঠের সমস্ত কলাকৌশলীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সামনে তো ঈদ, তো ছোটবেলা আসলে ঈদটা কেমন কাটতো, এখন আসলে কিভাবে কাটে? ছোটোবেলায় ঈদের মজাটাই ছিল আলাদা। সবার আগে দেখা যেত যে বাবা মাকে যে বলা যে আমার নতুন কাপড় লাগবে, সেই ঈদের আগের দিন থেকে নতুন কাপড় যে কখন পরবো। ঈদের দিন সকালবেলা যখন গোসল টোসল করে কাপড় পরতাম, তখন সেই উপলব্ধিটা আসলে বোঝানো যাবে না। তো তখন ছিল একরকম। এখন তো বড় হয়েছি, কারণ এখন আমাদের পরিবারটা অনেক বড় হয়েছে। এখন ঈদ মানে যে পরিবারকে নিয়ে চিন্তা করা, পরিবার তো রাজনৈতিক পরিবার, সেই রাজনীতি পরিবার নিয়ে চিন্তা করা যে কার সাথে কথা বলবো, কাকে ওই নামাজটা পড়ে কাকে ফোন দিব, বা কারা আমার বাসায় আসবে, কাদের সাথে দেখা করতে হবে। আর আমরা যেহেতু একটা রাজনীতি পরিবেশে আছি, সে স্বাভাবিক একটা চিন্তা থাকে যে আমাদের নেতা, আমরা যারা রাজনীতিটা করি, উনি কয়টার সময় আসবেন, কখন তার সাথে দেখা করা যাবে। এই চিন্তা চেতনা থেকে সারাদিন কেটে যায়, কারণ নামাজের পরে আর সময় পাওয়া যায় না। তারপর বিভিন্ন মানুষ আমাদেরকে ঈদের শুভেচ্ছা জানায়, হয়তো ফোন রিসিভ করি বা ফোন ব্যাক করি, এভাবেই এই দিনটা চলে যায় আর কি। রাজনীতিতে আসলে কেন আসলেন, কিভাবে আসা হলো, কি অনুপ্রেরণা ছিল? আসলে আমি রাজনীতি করি 88 থেকে। যখন আমি দেখলাম যে দেশে স্বৈরশাসন আছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন এরশাদ বিরুদ্ধে আন্দোলনে চরম তুঙ্গে আছে, তো সেই ক্ষেত্রে তখন থেকে আমার মনে হলো যে আমি তো দেশকে ভালোবাসি। আর বেগম খালেদা জিয়ার কথা তখন শুনেছি, আমি তো তখন ওইভাবে চেনার কথা না, জানার কথা না, যে উনি একজন মহিলা মানুষ হয়ে উনি দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, গণতন্ত্রের যে যুদ্ধ করছে, আমি আমার অবস্থান থেকে যে একটু অবদান রাখতে পারি। তো সেই জন্য তখন থেকে আমি যখন দেখলাম তো ছাত্রদল, যে কলেজে তখন ছাত্রদল আছে, তো সেই ছাত্রদল দিয়ে সে রাজনীতি শুরু করছি, অর্থাৎ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং বেগম খালেদা জিয়াকে সহযোগিতা করার জন্য কর্মী হিসাবে আমি রাজনীতি এসেছি এবং সেই কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত। মরহুম বেগম খালেদা জিয়া তিনি কিছুদিন আগে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। তারপর আমরা দেখেছি তারেক রহমান তিনি রাষ্ট্র গঠন করেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। দেশের জন্য আসলে তাকে কতটা প্রয়োজন ছিল? আপনি দেখেন, বেগম খালেদা জিয়া 23শে নভেম্বর হসপিটালে গিয়েছেন, তখন আমি ম্যাডামকে নিয়ে আমি হসপিটালে গিয়েছি, আমি নিজে ম্যাডামকে, এবং ম্যাডাম আমাকে লাস্ট কথা বলেছে, তুমি কেমন আছো? আমি বলছি ম্যাডাম ভালো আছি। তো এই যে ম্যাডামের সাথে কথা বলা, তো এটাই ছিল আমার লাস্ট কথা। হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে যখন ম্যাডাম অসুস্থ, তখন আপনারা দেখেছেন সারা দেশের মানুষ কেমনভাবে ম্যাডামের জন্য দোয়া করেছে। কে বিএনপি করে, কে কোন দল করে সেটা কিন্তু দেখেনি, মানুষ ম্যাডামের জন্য দোয়া করেছেন। অর্থাৎ ম্যাডাম তার কর্ম দিয়ে নিজেকে এতই এগিয়ে রেখেছেন, মানুষের কাছে এত সম্মানের জায়গায় গিয়েছেন, মানুষ বাংলাদেশের অভিভাবক বাবা শুরু করেছে আগের থেকেই। তারপরে 5ই আগস্টের পরে আপনি দেখেন, 5ই আগস্টের পরে যখন মানুষের কোনো কুল কিনারা ছিল না, যখন ফেসিবাদরা পালিয়ে গেল, তখন কিন্তু 7ই আগস্ট ম্যাডামের সাথে সব রাজনৈতিক দলগুলো কথা বলেছেন, এবং ম্যাডাম বলেছেন একটি কথা, যে সবাইকে আমাদের এখন ধৈর্যশীল হতে হবে, দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে। এই যে একটা অভিভাবক সুলভ আচরণ, এই যে একটা অভিভাবক সুলভ সম্মান পাওয়া তিনি জনগণের কাছ থেকে পেয়েছেন। দেশের মানুষ এখনও ম্যাডামকে অভিভাবক মনে করে, এবং মনে করে যে অতীতে যত সরকার এসেছে, যত সরকার গিয়েছে, বেগম খালেদা জিয়া একমাত্র যিনি দেশপ্রেম এবং দেশের মানুষের সার্বভৌম রক্ষা করার জন্য অভিভাবকের ন্যায় কাজ করে গেছেন, এবং যার কারণে মানুষ কিন্তু তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। তার জীবনে কিন্তু কোনো পরাজয় নাই। তিনি যতটা নির্বাচন করেছেন, 21টা নির্বাচন তিনি করেছেন, 21টা নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহকালে অনেক সম্মানিত করেছেন, জনগণের কাছে সম্মানিত করেছেন। আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন পরকালও তাকে জান্নাতুল ফেরদৌস সম্মানিত করবেন আর কি। এই সম্মানের জায়গাটা বেগম খালেদা জিয়া আছে, এবং একজন জীবিত খালেদা জিয়ার চেয়ে একজন মৃত খালেদা জিয়া অনেক শক্তিশালী, অনেক বড় সম্মানের দেশবাসীর কাছে, যেটা গতকালকে আমি সংসদে সেটা প্রমাণ পেয়েছি। সমস্ত মানুষ, বিরোধী দল, সরকারি দল, যারাই হোক, সরকারি দল তো হয়তো আমাদের নেত্রী, উনি আমরা কথা বলবো, কিন্তু বিরোধী দলও বেগম খালেদা জিয়ার ব্যাপারে খুব পজিটিভ কথা বলেছেন, এবং রাষ্ট্রপতি তার ভাষণে বেগম খালেদা জিয়াকে এতটাই হাইলাইট করেছেন যে যেটা অকল্পনীয়। আমরা অভিভূত যে আমার মা, আমার নেত্রী এতটাই সম্মানিত নেত্রী ছিলেন।
দলের দুঃসময়ে 17 বছর আসলে টিকে থাকা কতটা কঠিন ছিল? দলের দুঃসময়ে টিকে থাকা অনেক কঠিন ছিল। ধরেন আমরা তো রাজনীতি আমরা জানেন আমার নামে ৩২৯টা মামলা। আমার ২টা মামলায় সাজা হয়েছে। একটা ১৭ একটা ৭ বছর, একটা ২.৫ বছর। তো এই ম্যাক্সিমাম সময়টা পালিয়ে বেরিয়েছি এবং আমি কিন্তু আরেকটা কাজ করেছি। দলের রাজনীতির পাশাপাশি ম্যাডামের সিকিউরিটি টিমেও কাজ করেছি। মোটামুটি নিরাপত্তার দায়িত্ব আমি ছিলাম। তো যার কারণে ম্যাডামের সাথে আমার সম্পর্কটা একটু ভিন্ন। সন্তান মা যে সম্পর্কটা থাকে সম্পর্কটা সেই জায়গায় গড়িয়েছে। এবং আমরা যে কত কষ্ট করেছি সেটা আপনারা দেখেছেন। এবং আমি রাজনীতি করে আমি কষ্ট করব ঠিক আছে, কিন্তু আমার পরিবার বা আমাদের পরিবার সবাই কিন্তু কষ্ট করেছে। অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়ে কিন্তু আজকে এই পর্যায়ে এসেছি। আমাদের মতো এত নির্যাতন নিপীড়নের শিকার হলে মানুষ তো অনেকে রাজনীতি ছেড়ে দিয়েছে, রাজনীতিকে উৎসাহ হারিয়ে ফেলেছে। কিন্তু আমরা কিন্তু একটা দিকে তাকায় বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের ত্যাগের দিকে তাকায় রাজনীতি লেগেছিলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন দেশকে সম্মানিত করেছে, আমাদেরকে সম্মানিত করেছে। 24-এর উত্তাল সময়ে যখন গ্রেপ্তার হন তখন কেমন নির্যাতন করা হয়েছিল জেলের ভিতরে আপনাদেরকে? পাশাপাশি কারাগারের থেকেও উত্তরায় আন্দোলন জমিয়ে তুলছিলেন, কিভাবে সম্ভব হয়েছিল? এটা দেখেন, আমরা তো দীর্ঘদিন আন্দোলন করি। 2010-এর পর থেকে কিন্তু আমরা আন্দোলনে ছিলাম। এর ভিতরে আমি বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছি এবং 14 আন্দোলন বলেন, 18 আন্দোলন বলেন, প্রতিটা আন্দোলনে আমি সক্রিয় ছিলাম। আমি কিন্তু জাস্ট লাস্ট জুলাইতে যে আন্দোলন শুরু হলো, আমি মার্চ মাসে 8 তারিখে 1 বছর জেল খেটে বেরিয়েছি। আবার যখন 16 জুলাই আন্দোলন শুরু হলো, আমি মাঠে আন্দোলন করতেছি। আমি কিন্তু 22শে জুলাই আবার অ্যারেস্ট হয়েছি। 22শে জুলাই যখন অ্যারেস্ট হয়েছি, আমি স্বাভাবিক কারণে আমাদের নেতাকর্মীরা মাঠে ব্যাপক সক্রিয় ছিল এবং আমাদের নেতাকর্মীদের চেইন অফ কমান্ড আছে। আমি যখন একটা কথা বলে দিই বা আমরা যখন একটা কথা বলি তারা সেটা পালন করার চেষ্টা করে। তখন আমি 22শে জুলাই যখন গ্রেপ্তার হয়ে যাই, তারপরে আমি হয়তো ওদের সাথে সরাসরি আমার কথা হয় না, কিন্তু আমি যখন কোর্টে আসতাম তারা আমার কাছ থেকে দিক নির্দেশনা চাইতো। পাশাপাশি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতো, আমার ওয়াইফের কাছ থেকে দিক নির্দেশনা নিয়েছে, আমার ফ্যামিলি থেকে দিক নির্দেশনা নিয়েছে। এইভাবে করে আমরা আন্দোলনটা চালিয়ে গিয়েছি, কারণ আমাদের মূল টার্গেট ছিল ফেসিবাদের পতন। এখন ফেসিবাদের পতন ঘটাতে হইলে আমি গ্রেপ্তার হয়েছি, তার বলে তারা যদি পালিয়ে যায় তাহলে তো ফেসিবাদের পতন হবে না। আমাদের নেতাকর্মীরা সেটা অনুধাবন করতে পেরেছে এবং আমি বাইরে থেকে যতটুকু আন্দোলন করেছি, আমি জেলে যাওয়ার পরে আমাদের নেতাকর্মী আরও বেশি অ্যাগ্রেসিভ ছিল এবং বেশি, কারণ তাদের ভিতরে দুইটা জিনিস, একদিকে হলো ফেসিবাদের পতন ঘটাইতে হবে, আর আমরা যদি ফেসিবাদের পতন ঘটাইতে না পারি তাহলে আমাদের নেতা বের হবে না, এস এম জাহাঙ্গীর ভাই বের হবে না, বা অন্যান্য যারা নেতৃবৃন্দ বের হবে না, আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরতে পারবে না। এই সমস্ত অনুভূতি থেকে তারা আর বেশি অ্যাগ্রেসিভ ছিল এবং আমি গ্রেপ্তার হওয়ার পরে আরও বেশি ওরা অ্যাগ্রেসিভলি কাজ করছে। আমি কিন্তু 6ই আগস্ট জেল থেকে বেরিয়েছি। এর কাজেই আপনি খেয়াল রাখবেন, নেতা যদি মাঠ থেকে অ্যারেস্ট হয়, সেই নেতার প্রতি কর্মীদের ভালোবাসা, দরদ, রেসপেক্ট অনেক বেড়ে যায় এবং আমার বেলায় সেটি হয়েছে। এই এলাকায় যিনি আসলে সর্বপ্রথম কারফিউ ভেঙেছেন আপনার কর্মী। হ্যাঁ, অবশ্যই। আমরা তো মাঠ পর্যায়ে ছিলাম, আছি, কাজ করেছি। সেখানে তো আমরা কারফিউ কি আমরা সেভাবে চিন্তা করিনি। আমাদের আর্মিরা গুলি করেছে, আমাদের পুলিশ গুলি করেছে, আমরা সেই ভিত্তিতে আগে গেছি। আর কারফিউ দিয়ে তো কারফিউ তো ভিজিবল না, দেখা যায় না, কিন্তু কারফিউর সময় হয়তো এই সংস্থাগুলোর নামে, কিন্তু তারপর আমাদের নেতাগুলো মাঠে কাজ করে কারফিউ ভেঙেছে এবং সর্বশেষ তো যেটার জন্য আমরা যুদ্ধ করেছি সেই অ্যাচিভমেন্টটা আমাদের হয়েছে। ফেসিবাদ পালিয়ে গেছে, আমরা বিজয় হয়েছি, গণতন্ত্র বিজয় হয়েছে, মানুষের ভোটাধিকার সুরক্ষা হয়েছে, মানুষ ভোটাধিকার ফেরত পেয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে কতটা সফল হচ্ছে বলে আপনি মনে করেন? উনি কিন্তু আপনার 25শে ডিসেম্বর বাংলাদেশে আসলেন, 17 বছর দেশের বাইরে ছিলেন। এই দেশের বাইরে থেকে 17 বছর তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, দলকে যেমন ঐক্যবদ্ধ করেছেন, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। তার কারণে দেশের মানুষের তার প্রতি একটা আস্থা জন্মিয়েছে। সেই আস্থা থেকে তিনি কিন্তু এই ফলাফল পেয়েছেন, অর্থাৎ এই 5ই আগস্ট পেয়েছেন। মানুষ তারেক রহমান 5 তারিখে কিন্তু লড়াই যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে এবং তারা চিন্তা করেছে যে আমরা যদি এই লড়াইতে উত্তীর্ণ না হই, আমরা যদি এই লড়াইতে বিজয়ী না হই, তাহলে আমাদের নেতা যার উপর এত আস্থাশীল সেই নেতা তো দেশে আসতে পারবে না। যার কারণে মানুষ খুব সিরিয়াসলি আন্দোলনটা করেছে, ফেসিবাদ আন্দোলন করেছে। যখন ফেসিবাদের দোসররা যত বেশি অ্যাগ্রেসিভ হয়েছে, আমাদের নেতাকর্মীরা এবং আমাদের সমর্থকরা আরও বেশি অ্যাগ্রেসিভ হয়েছে। এখানে কিন্তু শুধু ছাত্র জনতা, কৃষক, শ্রমিক না, এখানে সমস্ত শ্রেণীর মানুষ যুদ্ধ করেছে, আন্দোলন সংগ্রাম করেছে। সেই প্রতিটা মানুষের টার্গেটই ছিল একটা, যে হাসিনার পতন ঘটাইতে হবে। হাসিনার পতন ঘটাইলে অটোমেটিকলি বিএনপি বা তারেক রহমান বাংলাদেশে ফিরবে, এটাই মানুষের স্বাভাবিক চিন্তা চেতনা ছিল এবং সেই দৃষ্টিভঙ্গি রেখে কিন্তু মানুষ কাজ করে গেছে। এখন দেখছি যে তারেক রহমান প্রোটোকল নিচ্ছেন না, পাশাপাশি 9টায় তিনি অফিসে ঢুকছেন। এই যে চেঞ্জগুলো, এটা আসলে বাংলাদেশের মানুষ কি কখনো চিন্তা করেছে? এটা কখনো চিন্তা না করলে আপনাকে বুঝতে হবে অফিস টাইম কয়টায়।
9টা টু 5টা, যদি 9টা 5টা অফিস হয় তাহলে আমাকে তো গভর্নমেন্ট পে করতেছে কাজ করার জন্য, আমার টাইমটা বেঁধে দিয়েছে, আমার তো সেই টাইমে যেতে হবে। এখন ধরেন আমি আমি ধরেন আমার অফিসের আমি বস, আমি যদি 5টায় যাই তা আমার লোকজন যাবে 4টায়, আমি যদি 3টায় যাই আমার লোকজন যাবে 2টায়। এটাই হলো বাংলাদেশের রেওয়াজ। যার কারণে তারেক রহমান দেশকে ভালোবাসেন, তিনি মনে করেন যে এই দলের মানুষ তাকে যে ম্যান্ডেট দিয়েছে মানুষকে সেবা দেওয়ার জন্য, সেই সেবাটা যদি উনি সময় মতো অফিসে না যান, সেই সেবা থেকে জনগণ বঞ্চিত হবে। একটা অর্ডার ধরেন, একটা অর্ডার তার আমাকে দেখা দরকার, প্রধানমন্ত্রী হিসেবে দেখা দরকার, সেই অর্ডারটা আপনি নিয়ে গেছেন বাট আপনি ওনাকে 9টার সময় অফিসে পাননি, তাহলে তো সেখান থেকে সেই অর্ডারে অনেক কিছু হতে পারে। 10 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টার জন্য অনেক দূর মানুষের ক্ষতি হয়ে যেতে পারে। যার কারণে উনি মনে করেন এটা তার রাষ্ট্রীয় দায়িত্ব, সেই রাষ্ট্রীয়টা পালন করেন এবং রাষ্ট্রীয় একটা নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনের ভিতরে থেকে তিনি তার দায়িত্ব পালন করতেছেন। এবং যখনই আপনার নিয়মের ভিতরে থাকবেন আপনার আশেপাশে কেউ অনিয়ম করতে পারবে না, এটাই স্বাভাবিক। এবং সেই বাস্তবতা থেকে তিনি টাইমলি অফিস আদালত করছেন। এর আগে তো সংসদ নির্বাচন দাঁড়িয়েছেন, তো এবার সংসদের প্রথম অধিবেশনে আপনি এমপি হয়ে প্রথম গেছেন, এই অনুভূতি আসলে কেমন? আসলে ভাই অনুভূতি মানুষের বোঝানো খুব কষ্ট, কারণ আমি বুঝতেছি যে আমি কি পেয়েছি। এই যে জনগণের ভালোবাসা, জনগণের শ্রদ্ধা, দীর্ঘ 30টা বছর কষ্ট করছি জনগণের এই সম্মানটা কুড়ানোর জন্য। হ্যাঁ, জনগণ আমাকে এমনি এমনি সম্মান করেনি, জনগণের সম্মান যাতে আমি ফেরত দিতে পারি ওইটা নিয়ে এখন আমার দুশ্চিন্তায় আছি। ধরেন দীর্ঘ 17 বছর এলাকায় কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হয় নাই, মানুষের চাকরি হয় নাই, বিভিন্ন রকম সমস্যা আছে। সেই সমস্যাগুলো থেকে উত্তীর্ণ করাই আমার কাজ। সেই উপলব্ধিটা, ওই অনুভূতিটা তখন আরও স্লো হয়ে যায় যখন দেখি এই কাজগুলো আমার সামনে, এই কাজগুলো বিশাল পাহাড় সমান কাজ, যে কাজগুলো আমাকে করতে হবে, আমাকে সেগুলো করতে আমি বাধ্য, কারণ জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে। তখন হয়তো আবার একটু উইক হয়ে যায় মানসিকভাবে, যে এত দায়িত্ব, এত কিছু আমি কীভাবে করব। কিন্তু ইনশাল্লাহ আমার দায়িত্ব নেওয়ার জন্য তো আমি দীর্ঘদিন কাজ করতেছি, জনগণ যেহেতু দায়িত্ব নিয়েছে আমি প্রপারলি সেই দায়িত্ব ইনশাল্লাহ পালন করব। বলা হচ্ছে এবারের সংসদ বেশ জমে উঠেছে, আপনার কাছে কি মনে হলো? আমরা তাই মনে হয় সংসদ ভালো থাকবে। হ্যাঁ, গতকালকের অবস্থা দিয়ে আপনি বুঝতে পারবেন না, গতকাল মাত্র সংসদ শুরু হয়েছে। আগামী দিনের কর্মকাণ্ড থেকে বোঝা যাবে সংসদ কতটা কার্যকরী থাকবে এবং তার মানুষের তার প্রতি স্পৃহাটা কী থাকবে। আমি মনে করি এবার যে সংসদ হয়েছে সেই সংসদ অনেক ভালো এবং জনপ্রিয় একটি সংসদ হবে এবং রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে মহান জাতীয় সংসদ। রাষ্ট্রপতির ভাষণ ঘিরে আমরা দেখেছি বিরোধী দল ওয়াকআউট করেছে, সংসদ নিয়ে কোনো আশঙ্কা সৃষ্টি হচ্ছে? না, সংসদ নিয়ে কেন আশঙ্কার সৃষ্টি হবে? এই যে আজকে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে যারা ওয়াকআউট করছে, এরা যখন শপথ নিছে তারা কোথায় নিয়েছে? এই যে আজকে এনসিপির যে ভাইরা শপথ নিছে, যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তারা শপথ কোথায় নিয়েছে আপনি বলেন? তারা তো এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে। তো একজন রাষ্ট্রপতি যদি 2 বছর আগে কোনো সরকারকে শপথ পড়াইতে পারে, তাহলে 2 বছর পরে কেন একটা নির্বাচিত সরকারের শপথ পড়াইতে পারবে না? এটা এক জায়গায় তো 2 নিয়ম হবে না। আপনার বেলা হলে সব ঠিক আছে, আমার বেলা হলে সব ঠিক নাই। এই জায়গাতে আপনাদের মনে রাখতে হবে যে যারা এই কথাটা নিয়ে আজকে রাষ্ট্রপতিকে নিয়ে যারা বিতর্ক করার চেষ্টা করছে, তারা শুধু বিতর্ক না, তারা নিজেকে রাষ্ট্র থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এবং অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে তারা যে অন্যায়ভাবে এই কাজটা করছে এটা আমার দেশের মানুষ বুঝতে পারছে। এবং দেশের মানুষ যখন বুঝবে যাবে এক জায়গায় অন্যায় করছেন, তখন কিন্তু ওই অন্যায়কারীর পক্ষে মানুষ চলে যাবে। এটাই বাস্তবতা। মানুষ কিন্তু সবসময় ন্যায়ের পক্ষে থাকে। আমাদের দেশের সমাজ ব্যবস্থাটা এইভাবে গড়ে উঠছে, আপনার নির্যাতিত মানুষ নির্যাতিতর পক্ষে থাকে, যে নির্যাতন করে তার পক্ষে কিন্তু মানুষ কখনো থাকে না, সেটা ফেসিবাদের যার প্রমাণ। কাজেই আমি মনে করি যে গতকালকে যেটা হয়েছে, একটা মানুষ তারা প্রতিবাদ করতেই পারে, কিন্তু একদম প্লেকার্ড টেলকার্ড বানায় নিয়ে তারা আসছে সংসদে, এটা খুবই দুঃখজনক। এটা কোনো রাজনীতির দলের কাছে এইভাবে আশা করা যায় না। এটা ক্রিয়াশীল এবং মাত্র একটা সংসদ হলো, সেই সংসদে আপনি প্লেকার্ড টেলকার্ড নিয়ে আসবেন এবং উচ্চবাচ্য কথা বলেন, সংসদের ভিতরে স্লোগান দিবেন, এটা আমার মনে হয় শোভনীয় না কোনো রাজনৈতিক দলের জন্য এবং কোনো গণতান্ত্রিক পরিবেশের জন্য। গতকাল নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার আপনারা পেয়েছেন, তাদের নিয়ে কেমন আশাবাদী? তারা অত্যন্ত প্রাজ্ঞ মানুষ, বিজ্ঞ মানুষ। তারা সংসদে, যেমন আমাদের স্পিকার হয়েছে তিনি 8বারের এমপি, তা 8বার 5 আর 40 বছর সে এমপি আছে, তারপর আবার এমপি হইতে কত 40 বছর লাগছে। তো এই যে এত বিজ্ঞ মানুষ, এই বিজ্ঞ মানুষ আগামী দিনের সংসদ পরিচালনার ব্যাপারে অনেক কার্যকরী ভূমিকা রাখবে এবং আমি বিশ্বাস করি যে অনেক ভালো করবে তারা ইনশাআল্লাহ। ডেপুটি স্পিকার? ডেপুটি স্পিকার সেম অনেক লেখাপড়া জানার লোক, ব্যারিস্টার মানুষ, আমাদের সহযোদ্ধা, দীর্ঘদিন আমরা একসাথে লড়াই সংগ্রাম করেছি। এখন লন্ডন থেকে লেখাপড়া শেষ করে এসে সে দীর্ঘদিন প্র্যাকটিস আইন ব্যবসার সাথে জড়িত, পাশাপাশি সে কিন্তু মন্ত্রী ছিল, সে ভূমি প্রতিমন্ত্রী ছিল, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি স্পিকার। সো দ্যাট এটা আমার মনে হয় খুব একটা ভেরিয়েশনে আসবে না এবং উনিও ভালো করবেন। আপনার প্রতিদ্বন্দ্বী জুলাই আন্দোলনের সামনের সারির যোদ্ধা মহিউদ্দিন রনি, তিনি যখন আহত হয়েছেন তাকে দেখতে আপনি হাসপাতাল যান, এটা বেশ প্রশংসার কুড়িত তখন।
তাকে নিয়ে আসলে কিছু বলবেন? না, এখন আমি কি চাই দেখেন, আমি শুধু রনি না, আমি সবাইকে চাই। আমার সাথে 10 জন নির্বাচন করেছে এখানে ঢাকা 18-তে গত 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হলো 10 জন নির্বাচন করেছে। আমি চাই 10 জনকে নিয়ে একসঙ্গে চলার জন্য। এবং আমি কিন্তু মহিউদ্দিন, রনি বা অন্যান্য যে সমস্ত প্রার্থীরা ছিল সবাইকে সাথে নিয়ে আমি কাজ করছি। ইভেন আপনাকে বলতে পারি যে আমার একটা মিটিং চলতেছিল, তখন সেই পাশ দিয়া আরিফুল ইসলাম আদিব এনসিপি বা জামাতের জোটের প্রার্থী যাচ্ছিল, আমি ওকে ডেকে এনে আমার স্টেজে উঠিয়েছি, বক্তব্য দেওয়া হয়েছে। কারণ আমার মিটিংয়ে যদি আপনি গিয়ে বক্তব্য দেন, এখানে দোষের কি আছে ভাই, বা দেওয়ায় কি দোষের কি আছে? হ্যাঁ, আপনার একটা পরিচিত হইলো। এই হিংসা বিদ্বেষ করে তো রাজনীতি করা যাবে না। রাজনীতি করতে মনটা উদার থাকতে হবে। আমি যাদেরকে ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে, শত ব্যস্ততা, শত কর্মযোগ্যের মধ্যে তারা আমাকে ভালোবেসেই যাবে, আমি যদি তাদের জন্য ভালো কিছু করি। আর যদি আমি ভালো কিছু না করি, আপনাকে আমি যতই ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসবেন না। তো যার কারণে আমার ওই আস্থা আছে জনগণের প্রতি। আমি জানি যে আমি কী করতেছি, জনগণ জানে আমি কী করতেছি। আমার সামনে কে কথা বললো না বললো সেটা কোনো ম্যাটার করে না। এটা এখানে আদর্শিক ব্যাপার। তো এখন ধরেন রনি বা আদিব ওর অন্যান্য যারা আছে, আনোয়ার ভাই বা যারা আছে, তারা আমার সাথে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বলে। আমি যখন যখন নির্বাচনে আমি বিজয়ী হয়েছি, আমি তাদেরকে ফোন দিয়েছি এবং তারা সবাই কিন্তু আমার বাসায় এসেছে, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। এই যে আজকে দেখেন আমি একটা প্রোগ্রামে গিয়েছি, আমি দেখলাম পিছনে জামাতের এক নেতা বসে আছে, আমি তাকে ডাক দিয়ে এনে আমি আমার স্টেজে বসিয়েছি। এটা তো দোষের কিছু না। একটা মানুষ রাজনীতি করবে সম্মানের জন্য। আমি যদি আপনাকে সম্মান করি, আপনিও আমাকে সম্মান করবেন। তা রনি অনেক ভালো একটা ছেলে, ওর জন্য আমি শুভকামনা রইল। ও রাজনীতি করলে ভালো করবে এবং আশা করি ওর অনেক ভালো করবে রাজনীতি করলে, এটা আমি বিশ্বাস করি। আপনার আসনের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে দীর্ঘদিনের অনেক অভিযোগ আছে, সেক্ষেত্রে বিভিন্ন স্থানে রাস্তাঘাটও অনেকটা ভালো নেই, কি পরিকল্পনা নিয়েছেন? আমি কিন্তু ডে ওয়ান থেকে কাজ করে যাচ্ছি। এখন সিটি কর্পোরেশনের সাথে কথা বলতেছি, বিভিন্ন সংস্থাগুলোর সাথে কথা বলে যেখানে যেখানে কাজ করা থাকে কাজ করাচ্ছি। আমি সিটি কর্পোরেশনের সাথে কথা বলে রাস্তার যেমন কাজ করাচ্ছি, স্কুল কলেজের সামনেগুলো আপনার স্পিড ব্রেকার দেওয়া দরকার, অন্যান্য সব কাজগুলো করে যাচ্ছি। আমি তো বসে নেই। আমি আজকে নির্বাচনের হয়তো 1 মাস হলো, কিন্তু 1 মাস কিন্তু আমি নির্বাচনের পর দিন থেকে কাজ করি। যে আগে এলাকায় গিয়েছি, সমস্যার কথা শুনেছি, এখনও যাচ্ছি, সমস্যার কথা শুনেছি এবং সমস্যার কিছু সমাধান করার চেষ্টা করতেছি। এই দীর্ঘ 17 বছর জঞ্জাল আমি একদিনে 2 বছর শেষ করতে পারবো না। আমার একটু সময় লাগবে। আমি জনগণের কাছে আহ্বান জানাবো, আপনারা ধৈর্য ধরেন, আমার উপর আস্থা রেখেছেন এবং আরও আস্থা রাখেন, আমাকে সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আপনাদের যৌক্তিক যত কাজের সমস্ত কাজ আমি সমাধান করে দেবো ইনশাআল্লাহ। ঢাকা 18 আসন বেশ জনবহুল এলাকা, এই জন্য এখানে অপরাধ প্রবণতা কিন্তু একটু বেশি। অপরাধ নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ আছে কিনা? আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মিছিল করেছি ডিসির নেতৃত্বে। তখন আমি একটা কথা বলেছি যে আমাকে কয়েকটা জিনিস আপনাকে এনশিওর করতে হবে। আমি এই যে এত বড় একটা নির্বাচনগুলো, আমি আপনাদের কোনোদিন ফোন করিনি, আপনাদের কোনো হেল্প চাইনি, কিন্তু এখন হেল্প চাই। কেন হেল্প চাই? যে আমাদের এখানে অনেকগুলো প্রবলেম আছে। এখানে কিশোর গ্যাং আছে, এখানে চাঁদাবাজ আছে, এখানে আরও অন্যান্য সমস্যা আছে, এখানে ছিনতাইকারী আছে, অনেক ধরনের প্রবলেমগুলো আছে। সমস্ত প্রবলেম আমি অ্যাড্রেস করেছি। আমি তাদেরকে বলেছি যে আপনাদের কাছে আমার একটাই হেল্প চাওয়া, যে কেউ যাতে অন্যায় করে পার না পেয়ে যায়, কেউ যাতে অন্যায় করে সমাজে লুকিয়ে থাকতে না পারে, সেই ব্যাপারে আপনাদের দায়িত্বশীল হতে হবে। আর যদি দায়িত্বশীল না হন, আমার সাথে জনগণ আছে, যেমন জনগণ আমাকে ভোটে নির্বাচিত করেছে, জনগণ নিয়ে প্রয়োজন আপনাদের বিরুদ্ধে আমি আন্দোলন করবো, কিন্তু আপনাকে সেই কাজটা করতে হবে। শেষ প্রশ্ন, একজন আদর্শবান নেতা হতে হলে কি কি আসলে করা লাগবে, আপনার যারা অনুজ, কি পরামর্শ থাকবে? একজন আদর্শবান নেতা হতে হলে সবার আগে তার নিজের আদর্শ ঠিক করতে হবে, নিজের চরিত্র ঠিক করতে হবে, নিজেকে লোভ লালসার ঊর্ধ্বে রাখতে হবে। এটা হলো নিজের ব্যাপারে। তারপরে জনগণের পালস বুঝতে হবে, এলাকার পালস বুঝতে হবে, কখন কোন কাজটা আমার করা দরকার, জনগণ কী চায়, জনগণের চেহারার দিকে তাকিয়ে থাকতে হবে যে জনগণ কী চায়। তো এইভাবে যেতে হবে। সবার আগে যেটা, নিজেকে শুধরিয়ে নিতে হবে। নিজের কোনো অপরাধ থাকলে সেই অপরাধ ধুয়ে মুছে শেষ করে ফেলতে হবে। নতুন একটা জীবন নিয়ে এই সমস্ত সেবামূলক কাজে নামতে হবে। তা না হলে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না। দর্শক, আজ এই পর্যন্তই। আগামীতে অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব আপনাদের সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।